আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো চ্যাপ্টারটা আমরা একটু বেসিক থেকে স্টার্ট করি। প্রথমে তিনটা সূত্র আছে, গ্যালিলিওর তিনটা সূত্র আছে, হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ। দেখছো আমি আজকে কলমে চিত্রায়ন করতেছি। আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটার শুরুতে হচ্ছে তোমার পরন্ত বস্তু সূত্রাবলী আছে। তা আশা করি তোমরা পরন্ত বস্তু সূত্রাবলী গুলো কি হয় পারো। প্রথম সূত্রে কি থাকে, যে স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এরকম কিছু একটা ছিল। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত বস্তুর যে কোনো সময়ে বেগ ওই সময়ের সমানুপাতিক। তো এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরকম বলে যে তোমার পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের রূপ কোনটি, তখন এটার রূপটা এভাবে দেয় না, এটা রূপটা দেয় এভাবে, v1 t1 ডিভাইড বাই হচ্ছে v2 ডিভাইড বাই হচ্ছে তোমার কত t2, এরকম কিছু দেয়। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র হচ্ছে তোমার h সমানুপাতিক t স্কয়ার। এটা কিরকম, এটা হচ্ছে h1 t1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে h2 ডিভাইড বাই হচ্ছে তোমার কত t2 স্কয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার বলে দেয় যে এটা কোন সূত্রের রূপ, এবং এখান থেকে ম্যাথও দিতে পারে। তোমাকে ধরো প্রথম 1 সেকেন্ডের h1 বলে দিল, তোমাকে বলে 3 সেকেন্ড পর কাহিনী কি, মানে 3 সেকেন্ড পর হচ্ছে h2 কত। তো সুন্দর মতো করে টি এর মানটা 1 সেকেন্ড বসাবা, 1 সেকেন্ড পর উচ্চতা কত সেখানে h এর মানটা বসাবা, তাহলে বলছে 3 সেকেন্ড পর, তার মানে টি2 এর মানটা 3 সেকেন্ড বলে দিছে, তাহলে h2 এর মানটা কত হবে সেটা তোমাকে বের করতে বলবে। তাহলে এই ম্যাথ গুলা খুব ইজিলি সলভ করে ফেলা যায়। ঠিক আছে, তো এই ম্যাথটার জন্য আমি একটা জিনিস একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে তোমরা একটু ইসাক স্যারের ম্যাথ, ইসাক স্যারের বইয়ের যার কাছে থাকুক, 4 জন ফ্রেন্ডের মধ্যে একজনের কাছে অবশ্যই থাকবে, ইসাক স্যারের বইয়ের দেখবা যে পরন্ত বস্তুর পরপরই একটা উদাহরণ দেওয়া আছে, এই সূত্রের উপরে একটা উদাহরণ দেওয়া আছে। ওই উদাহরণটা একটু মোস্ট ফেমাস একটা উদাহরণ, ওখানে এইচ সমানুপাতিক টি স্কোয়ারের একটা ম্যাথ দেওয়া আছে। তো তোমরা ইসাক স্যারের বইয়ের h/t স্কোয়ারের সংবলিত একটা ম্যাথ করে দেওয়া আছে, ওই করে দেওয়া ম্যাথটা হচ্ছে তোমরা করবা। আচ্ছা, এরপর এই চ্যাপ্টারের একটা হচ্ছে তোমার গ্রহ সম্পর্কিত বিভিন্ন ধরনের গতি, যে গ্রহ সম্পর্কিত গতির কিছু সূত্র। আহ, তো তপন স্যারের বইতে তোমরা তো অবশ্যই ইয়ার পাশাপাশি ভার্সিটির পাশাপাশি মেডিকেলও দিবা। তো মেডিকেলে বা বিভিন্ন ওই যে হাবিপ্রবি বা হচ্ছে দিনাজপুর বিজ্ঞান, তোমরা কি বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা দিবা? জি ভাই, সব জায়গায় তো দিব, কোথায় কি হয়। তাহলে তো ঠিক আছে। তাহলে ওই বিজ্ঞান প্রযুক্তির গুলাতে হয় করে কি, এই যে এখানে আমাদের দেখো এই ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে কেপলারের সূত্র এবং অভিকর্ষীয় ত্বরণ। সেখানে আছে যে তোমার প্রথমে বিজ্ঞানী টলেমি একটা জিনিস দিছে, এবারে বিজ্ঞানী কপার্নিকাস একটা মতামত দিছে, আবার বিজ্ঞানী টাইকোর ব্রাহে একটা মতামত দিছে। এরকম এরকম একটা কোশ্চেন করে ফেলে, যে এরকম একটা কোশ্চেন আছে, জ্যোতির্বিদ টাইকো ব্রাহে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করে কিছু তথ্য সংগ্রহ করেন। তাহলে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন কে, সেটা হচ্ছে জ্যোতির্বিদ। এবার হচ্ছে যে আমরা নর্মালি জানি কি পৃথিবী হচ্ছে সূর্যের চারপাশে ঘুরে, তাই তো, কিন্তু বিজ্ঞানী কপার্নিকাস বলছে যে সূর্যকে সে স্থির ধরছে, পৃথিবী তার চারদিকে আবর্তন করে, এই কথাটা বলছে। মানে প্রথমে এই কথাটা নর্মালি কে বলছে, যে বিজ্ঞানী কপার্নিকাস। কিন্তু বিজ্ঞানী টলেমি বলছে কি, যে সূর্য মানে পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে, এই জিনিসটা ভুল কথা আর কি। এই ধরনের কে কখন কি বলছে এরকম কিছু অবজেক্টিভ দিতে পারে। তো এই অবজেক্টিভ গুলো একটু দেখে নিবা। তো নর্মালি যাদের কাছে প্লাস সিরিজের বই আছে ওরা তো আমার লাগানো পিডিএফটা তো পাবাই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেপলারের সূত্রটা। কেপলারের তিনটা সূত্র আছে। তো প্রথম সূত্রটা হচ্ছে তোমার উপবৃত্তাকার সূত্র। উপবৃত্তাকার সূত্র কি, যে তোমরা তো উপবৃত্ত পড়ছো তাই না, কনিক্স পড়ছো। তো কনিক্স এর মধ্যে, এই যে কনিক্স এর মধ্যে এটা একটা উপবৃত্ত ছিল না, এই উপবৃত্তের নাভি দুইটা, এটা একটা নাভি, এটা একটা নাভি। এই নাভিকে ওরা আদর করে নাম দিছে ফোকাস, বা হচ্ছে তোমার উপকেন্দ্র নাম দিছে, উপকেন্দ্র অথবা ফোকাস, এই দুটাই।
উপকেন্দ্র বা ফোকাস। তো বলে কি যে পৃথিবী নর্মালি কোন বৃত্তাকার পথে ঘুরে না, সে হচ্ছে এরকম একটা উপবৃত্তাকার পথে ঘুরে। তাহলে তোমাদের প্রশ্ন হইতে পারে যে তাহলে সূর্য থাকে কোথায়? ওরা বলছে মানে কি বলে বিজ্ঞানী জোহান্স কেপলার বলছেন যে এই সূর্যকে এই ফকি অথবা এই ফকি মানে ফোকাসে এক বছর হচ্ছে ফকি মানে দুইটা ফকির মধ্যে যে কোনো একটাতে সূর্যকে রেখে এই পৃথিবীটা এই চারপাশে তোমার কি করে পরিভ্রমণ করে। তাহলে হচ্ছে প্রথম সূত্র হচ্ছে তোমার এটাকে বলা হয় উপবৃত্তাকার সূত্র বা কক্ষের সূত্র। তো দেখা যায় কি প্রথম সূত্রটা সবাই পারে, কিন্তু প্রথম সূত্রের যে নাম আছে একটা হচ্ছে উপবৃত্তাকার সূত্র নাকি কক্ষের সূত্র, এটা সবাই পড়তে ভুলে যায়। মেইন জিনিসটা পড়ে, কিন্তু এটা যেটা সাব নেম আছে যে প্রথম সূত্রের নাম হচ্ছে উপবৃত্তাকার সূত্র নাকি কক্ষের সূত্র, এটা পরীক্ষা দিয়ে যায় যে প্রথম সূত্রের অপর নাম কি, ধুম করে আটকাই যাবা। তো এটা হচ্ছে কক্ষের সূত্র বা উপবৃত্তাকার সূত্র। পরেরটা কি? পরেরটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো এইটার জিনিসটা আমি একটু চিত্র এঁকে বুঝাইতে হবে, এমনি ধুপ করে গরু রচনা পড়লে বুঝবা না। যেটা হচ্ছে এরকম, ধরে নিলাম তোমার পৃথিবীটা ঘুরতেছে আর হচ্ছে এই জায়গায় হচ্ছে তোমার কে আছে, সূর্যটা আছে। তো আমরা চিন্তা করলাম এই জায়গায় সূর্যটা আছে, তাহলে ধরো পৃথিবী কোন একটা টি সময়ে এই পজিশন থেকে এই পজিশনে গেছে, আবার একই সময়ে এই পজিশন থেকে তোমার এই পজিশনে গেছে, ঠিক আছে? তো এই পজিশন হচ্ছে এ থেকে বি, এই পজিশন হচ্ছে সাপোজ সি থেকে ডি তে গেছে। তাহলে এরা যদি একটা কেন্দ্রের সাথে ক্ষেত্রফল রচনা করে, তো তোমার কাছে মনে হইতে পারে নিশ্চয়ই এটা অনেক বিশাল, কিন্তু আসলে না। বাস্তবে যদি সূর্যকে কোনো একটা ফোকাসে রেখে পৃথিবী একই সময়ে এ থেকে বিতে যায়, তাহলে সেটা কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফল রচনা করে, ঠিক সেম সময়ে পৃথিবী যদি ডি থেকে সি বিন্দুতে যায়, সেটাও কেন্দ্রের সাথে একই ক্ষেত্রফল রচনা করবে। মানে আমার কথা হচ্ছে এ বি সি, এটাকে আমরা ই নামকরণ করি। ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল যা, ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল হচ্ছে তোমার কি তাই হবে। এটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র। আমি এটা আবার বলি, আশা করি আর বলতে হবে না, যে সূর্য যদি এখানে থাকে, পৃথিবী যদি একই সময় এ থেকে বিতে যায়, আবার পৃথিবী যদি একই সময় সি থেকে ডি বিন্দুতে যায়, কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফল রচনা করবে এই দুইটা ক্ষেত্রফলই হচ্ছে তোমার অলওয়েজ সেম। এটাকে তোমার বলা হয় ক্ষেত্রফল সূত্র। লাস্ট সূত্র হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেটা দিয়ে অনেক কাজ করতে হবে, অনেকগুলো শর্টকাট আছে যেটা আশা করি আছে এই বইতে। ওটা হচ্ছে তোমার পর্যায়কালের সূত্র। তো এখান থেকে একটা অবজেক্টিভ আসে, অর্ধপরাক্ষ আর পরাক্ষ বলে একটা কথা আছে। সেটা কি? ধরো এটা যদি একটা উপবৃত্ত হয়, তাহলে এই উপবৃত্তের প্যাডটা কোন দিকে বড়? এই উপবৃত্তের প্যাডটা হচ্ছে এদিকে বড় আর এদিকে ছোট। তাহলে যেদিকে প্যাডটা বড় ওই দিকে হচ্ছে তার বৃহত্তম ব্যাসটা অবস্থান করে, বৃহত্তম ব্যাস বা বৃহত্তম অক্ষটা অবস্থান করে। এই যে বৃহত্তম অক্ষ, এই অক্ষটাকে বলা হচ্ছে পরাক্ষ। এই অক্ষটাকে বলা হয় পরাক্ষ। আর তার অর্ধেককে বলা হয় অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষ। তো 3 নম্বর সূত্র বা পর্যায়কালের সূত্র হচ্ছে যে সূর্যকে কোন একটা ফোকাসে রেখে পৃথিবী যখন উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তখন তার পর্যায়কালের বর্গ হচ্ছে সে যে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে তার অর্ধপরাক্ষ, তাকে এ দিয়ে চিহ্নিত করে, তার অর্ধপরাক্ষের ঘনের সমানুপাতিক। আমি একটু আবার বলি, ধরো এখানে তো তোমার এই উপবৃত্তাকার পথে তোমার কে থাকে, পৃথিবী থাকে। তাহলে এই পৃথিবী যখন সূর্যকে একটা ফোকাসে রেখে এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, তখন তার পর্যায়কালের বর্গ হচ্ছে, এই যে তুমি দেখো এই যে কেন্দ্র থেকে এখানকার দূরত্বকে আমি নামকরণ করছি কি অর্ধপরাক্ষ, তাহলে হচ্ছে অর্ধপরাক্ষের ঘনের সমানুপাতিক। ব্যাপারটা কি বোঝা গেছে? এটাকে তুমি যখন ভাঙাও, এটা সূত্র সে এরকম, টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইড বাই জি এম ইন্টু হচ্ছে আর কিউব। ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই সূত্র, যে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার জি এম তোমার আর কিউব। তো এখানে কিছু জিনিস বলার আছে। এখানে কিন্তু এম বলতে বোঝায় যাকে কেন্দ্র করে ঘুরে তার ভর, যাকে কেন্দ্র করে ঘুরে
তার ভর। আর টি হচ্ছে যে ঘুরে তার পর্যায়কাল। আমি আসলে কথাটা কেন বলতেছি তোমাদের কাছে মনে হতে পারে ভাই এটা তো আমরা জানি বা এটা তো বইতে লেখা আছে। আসলে হয় কি, বইতে দেওয়া আছে সূর্য হচ্ছে অলওয়েজ কেন্দ্রে, আর পৃথিবী বা অন্য কোনো গ্রহ হচ্ছে সূর্যের চারপাশে ঘুরে। এই জন্য বইয়ের সব জায়গায় এই ম্যাথে এম এর মানটা লেখা হইতো সূর্যের ভর। এখন যদি আমি একটু দুষ্টমি করে কোয়েশ্চেনটা চেঞ্জ করে বলি, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে, এখন তোমরা দ্বন্দ্বে পড়ে যাবা। আচ্ছা এখানে তো সূর্যেরটা বসাইতো, তাহলে নিশ্চয়ই মনে হয় চাঁদেরটা বসবে। আসলে ভুল। কথা হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরে তার ভরটা বসাতে হয়। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে, চাঁদকে কেন্দ্র করে কিন্তু পৃথিবী ঘুরে না। তাহলে এই জায়গায় বসাতে হবে পৃথিবীর ভরটা। আর এখানে কি হবে পর্যায়কালটা, এই পর্যায়কালটা হবে পৃথিবীর পর্যায়কাল না, এই পর্যায়কালটা হবে চাঁদের পর্যায়কাল। কারণ চাঁদটা ওই যে বললাম যে ঘুরে তার পর্যায়কাল, তাহলে চাঁদটা ঘুরতেছে চাঁদের পর্যায়কালটা। আর আটটা তোমার কোশ্চেনে দেওয়াই থাকবে। কোনো কোনো কোশ্চেনে একে অর্ধপরাক্ষ বলবে, কোনো কোনো কোশ্চেনে একে ব্যাসার্ধ বলবে, সমস্যা নাই, দুটাই সেম জিনিস মিন করে। তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝছো? ভাইয়া ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরে সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় আমরা এটা অপর নামটা কি বলবো? উপবৃত্ত কেন্দ্র, উপরে উপরে কেন্দ্র না, মানে সর্বপ্রথম। এটাকে বলবো ফোকাস। আর হ্যাঁ, একে ঘোরার সময় যেই এখানে যে আটটাকে লিখছি, আটটাকে আমরা অর্ধপরাক্ষ বলতে পারি। আটটাকে হচ্ছে কোনো কোনো বইতে সিম্পলি তোমাদেরকে এত কঠিন না বলে তোমাদেরকে ব্যাসার্ধ বলে দিচ্ছে। তো কোশ্চেনে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম ভাই, আমি কেসে ওইটা জিজ্ঞেস করতেছি না, ব্যাসার্ধ। মানে ঘোরার সময় ওইটার যে অপর একটা নাম বলছিলেন যে ওইটা কোনটা বলবো, ওইটা বলতেছি যে আচ্ছা এটা কি 2 নম্বর উপবৃত্ত, সূত্র না 3 নম্বর সূত্রের? উপবৃত্তের সূত্র, উপবৃত্তের প্রথম সূত্রে। সূত্র। আচ্ছা প্রথম হ্যাঁ, সূত্রটা ফোকাসেরটা, উপবৃত্তাকার বা উপকেন্দ্র ফোকাস। কক্ষের সূত্র। কক্ষের। দুইটা কি একই একই নামে? একই 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 নাম। উপবৃত্তাকার সূত্র যে কথা, কক্ষের সূত্র যে কথা, প্রথম সূত্র একই কথা। আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া। না না। নাই, গুড। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এখানে একটা জিনিস জেনে গেছি। আর এখন কয়েকটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে আমি একটু বলে দিই। পৃথিবীর ভর তো তোমরা সবাই জানো। পৃথিবীর ভর আমরা সবাই জানি, সেটা কি? পৃথিবীর ভর হচ্ছে 5.95 ইন্টু 10⁻24 কেজি। এটা হচ্ছে পৃথিবীর ভর। অথবা কেউ কেউ এটাকে এভাবে লেখে 6 × 10⁻24 কেজি। কোশ্চেনে যদি তোমাকে এই দুইটাই বলে দেয় তাহলে অ্যান্সার হবে মোর কারেক্ট এটা, এটা কিন্তু মনে রাখবা। কেমিস্ট্রির একটা কথা বলি, কেমিস্ট্রিতে দেখবা পানির পারমাণবিক ভর হচ্ছে মোস্ট অফলি 18.016। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার সময় H2 হচ্ছে তোমার 0.008 বা কিছু একটা আছে, এরকম কিছু একটা। তো কোয়েশ্চেনে যদি কখনো 18 দেয় আর এটা দেয়, তোমরা সবসময় 18টাকেই দেখাবা। সরি, যেটা মোর কারেক্ট 18.016 এটাকে দেখাবা। কারণ হচ্ছে 18 তো তোমার প্রায় বলে একটা কথা বলিলাম ম্যাথের পরে, এই প্রায় করে ধরে আমরা ম্যাথ গুলা করি। কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু হচ্ছে এটা, ভর্তি পরীক্ষায় এই কাজগুলা বেশি করে। তোমাকে একই সাথে 5.95 বলে দিবে, আবার একই সাথে 6 × 10⁻24 কেজিও বলে দিবে। তো তোমার আসলে মোর কারেক্ট হচ্ছে এটা। আর যদি কিছু না থাকে তখন অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এখন হচ্ছে পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.5 ইন্টু 10⁻10³ কেজি m⁻3। এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানো? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6, এটা জানো, 6.00 কিলোমিটার। আচ্ছা সূর্যের ভর, মাস অফ সান, সূর্যের ভর হচ্ছে তোমার 2 × 10⁻30 কেজি। এটা হচ্ছে সূর্যের ভর। আচ্ছা আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা আসে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, পৃথিবীর ডিস্টেন্স, সেটাকে ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার 1.5 ইন্টু 10⁻11 মিটার। 1.5 ইন্টু 10⁻11 মিটার। আর এরপর হচ্ছে যে তোমার আমরা তো জানি যে আহ, দুটো সম্পর্ক দেখবা, একটা হচ্ছে চাঁদের সাথে, এটা বই থেকে লিখে নিবা, চাঁদের সাথে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ কে কার কত গুণ। এটা পৃথিবীর সাথে, পৃথিবীর সাথে মঙ্গলের সেম জিনিস, কার ভর কোনটা সেটা। আরেকটা হচ্ছে সূর্যের সাথে পৃথিবীর, সূর্যের সাথে পৃথিবী। এই তিনটা সম্পর্ক জানলে তুমি সবগুলা ম্যাথ পারবা।
এবং আরেকটা বড় কথা হচ্ছে এই তিনটার সম্পর্ক জানলে হবে কি তোমার অনেকগুলো অবজেক্টিভ তোমার করতে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলা বললাম। এরপরে এই চ্যাপ্টারে তোমার ডিরেক্টলি অভিকর্ষজ ত্বরণের ব্যাপারগুলো চলে আসে। তো অভিকর্ষজ ত্বরণের ব্যাপারগুলো আমরা গত ক্লাসে পড়ছি সুন্দর মতো করে। আজকে জাস্ট হালকা একটু রিভিউ দিচ্ছি যে জি ইজ ইকুয়াল টু ছিল তোমার কত, জিএম ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার, ঠিক আছে। আর তাহলে এইচ উচ্চতায় গেলে হচ্ছে জিএম ডিভাইড বাই হচ্ছে আর প্লাস এইচ স্কয়ার। তো দুইটাকে অনুপাত করলে তো তোমরা দেখছোই। তো আরেকটা সূত্র আছে যে এখান থেকে একটু হিসাব করে এরকম করে জি ইজ ইকুয়াল টু জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এইচ ডিভাইড বাই হচ্ছে তোমার কত আর। এই সূত্র কখনো ম্যাথে ইউজ করব না, এই সূত্র ম্যাথের জন্য না, এই সূত্র জাস্ট থিওরির জন্য, যে বোঝানো হয় যে কোনো একটা এইচ উচ্চতায় গেলে জি এর মানটা কমতে থাকে, এই জিনিসটা বোঝানোর জন্য। এটা কখন, এটা দেখবা ইসাক স্যারের বইতে ম্যাথটা এই সূত্র দিয়ে করছে, বা অনেকগুলা গাইডে অবজেক্টিভ সলভ করার সময় ম্যাথটা এই সূত্র দিয়ে করছে। এই সূত্র দিয়ে কখনো ম্যাথ করাটা স্ট্রিক্টলি না করা আছে, কারণ এই সূত্রটা বানানো হয়েছে শুধুমাত্র থিওরি প্রুফ করার জন্য। ম্যাথের জন্য হচ্ছে অলওয়েজ এই সূত্রটা। আচ্ছা, এটা হচ্ছে ওকে ফাইন। এখন হচ্ছে যদি তোমার কোনো 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 যদি একটা গভীরতায় যাই, কোনো গভীরতায় গেলে সূত্রটা হচ্ছে এমন, জি ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর মাইনাস এইচ স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এই গভীরতা কিন্তু আসলে এইচ এর এইচ যেটা বলতেছি এটা কিন্তু সবসময় আমরা উপর থেকে হিসাব করি। ধর এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবীর একটা পোর্শন হয়, এটা যদি পৃথিবীর আরেকটা পোর্শন হয়, তাহলে দেখবা কোন এইচ আসলে এখান থেকে মাপা হয়। আমরা যে গভীরতা বলি, আমরা বলি মাটি থেকে কত ফুট গভীরে, এভাবে মেনশন করি মাটি থেকে এত ফুট গভীরে। তখন কিন্তু আমরা এইচ বলতে কোনটা বুঝাই, এটা বুঝাই। আর যখন ম্যাথটা করবা, ম্যাথ করার সময় কিন্তু এইচ মাপা হয়, মানে এখানকার ইকুয়েশনের নিচের জিনিসটা মাপা হয় সবসময় পৃথিবীর কেন্দ্র থেকে। এই জন্য এই পোর্শনটার মান হচ্ছে পুরা 8 থেকে এইচ কে বাদ দিলে যেটা সেটা। টেস্ট পেপার অনেক কোশ্চেন আছে, এখন তো টেস্ট পেপার বলে লাভ নাই, তবে ভর্তি পরীক্ষা একটু কাহিনী করতে পারে, ঠিক আছে। কিন্তু সবসময় মনে রাখবে বেসিক জিনিসটা কি, বেসিক হচ্ছে এইচ বলতে মানে গভীরতা বলতে বোঝায় ভূপৃষ্ঠ থেকে। আর ম্যাথ করার সময় এখানে বসে কেন্দ্র থেকে দূরত্ব কত, ওই স্থানের কেন্দ্র থেকে দূরত্ব কত, হচ্ছে আর মাইনাস এইচ। আমরা তো জানি রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভি। পৃথিবী একটা সমসত্ব গোলক, তাহলে গোলকের ক্ষেত্রফল হচ্ছে পাই 4/3 পাই আর কিউব। এখন আমরা আর কিউবে নাই, আমরা এখন আর মাইনাস এইচ গভীরতায় আছি, তাহলে আমরা আর মাইনাস এইচ কিউব লিখবো। তাহলে জিনিসটা কেমন হয়, জিনিসটা এমন হয় যে জি ইন্টু রো 4/3 পাই আর মাইনাস এইচ কিউব ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস এইচ স্কোয়ার। কাটাকাটি করলে জিনিসটা হচ্ছে এমন যে জি রো 4/3 পাই আর মাইনাস এইচ। ওখান থেকে তুমি যদি অনুপাত করো, আমি সেদিন দেখাইছিলাম, এটা যদি হয় তোমার জি গভীরতার জন্য, যে এইচ গভীরতার জন্য হয়, তাহলে সূত্র হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু পৃথিবীর জি, ঠিক আছে। এখান থেকে একটা গ্রাফ ছিল, গ্রাফটা হচ্ছে এমন, গ্রাফটা হচ্ছে এমন যে এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, যে ব্যাসার্ধ যদি তোমার কত হয় আর হয়, তাহলে তুমি আর থেকে যতই কেন্দ্রের দিকে যাবা দেখো সমানুপাতিক হারে কমতেছে। আর যদি এইচ উচ্চতার জন্য হয়, এইচ উচ্চতার জন্য হয় দেখো ব্যস্তানুপাতিক ভাবে কমে। এইচ উচ্চতার জন্য হচ্ছে ব্যস্তানুপাতিক সাথে একটা স্কোয়ার হারে কমে। আর যখন এইচ গভীরতার কথা বলতেছো তখন দেখো এটা একটা সমানুপাতিক, এখানে কোনো ব্যস্ত জিনিস নেই বা কোনো স্কোয়ার নেই। তাহলে তুমি যত বেশি গভীরতায় যাবা তত বেশি জি এর মানটা কমতে থাকবে, তবে সেজন্য এটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। আর এটা হচ্ছে তোমার এভাবে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে কেন্দ্রের দিকে যাচ্ছে, আর হচ্ছে পৃথিবী থেকে বাইরের দিকে, মানে বাইরের দিকে যাচ্ছে। এই জন্য এদিকে যদি জি হয় আর এদিকে যদি তোমার কত হয় আর, আর এর মান হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে জি এবং আর এর সম্পর্কের একটা গ্রাফ। এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। জি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আসে, এটা এখান থেকে একটা কম্পালসারি কোশ্চেন আসবেই, আণবিক গতির আর কি। তো আণবিক গতির মেইন সূত্র হচ্ছে এরকম,
যে পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর একটা তারতম্য দেখা যায়, এটা আমরা জানি। তো এখানে বেশ কয়েকটা জিনিস আমি একটু বলি যে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তো অনেকে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে মেরু অঞ্চলে জি এর মান বেশি নাকি বিষুব অঞ্চলে জি এর মান বেশি, এরকম একটা পাজলের মধ্যে বলে দেয়। তা আমি এভাবে মনে রাখতাম যে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তাহলে ব ব তাহলে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, তার মানে নিশ্চয়ই জি এর মানটা কম। যেহেতু এখানে জি এর মানটা কম, তার মানে নিশ্চয়ই মেরু অঞ্চলে জি এর মানটা তোমার কি হবে, বেশি হবে। তার মানে মেরু অঞ্চলে ব্যাসার্ধ নিশ্চয়ই তোমার কি হবে, কম হবে। তো এটাকে এভাবেও বলা যায়, অথবা বলা যায় যে তুমি যখন ঘূর্ণন উৎপন্ন করতেছো, ঘূর্ণন সম্পন্ন হচ্ছে, তখন পৃথিবীতে জি এর একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনের ভ্যালুটা কিন্তু মুখস্থ, যে এমনি নর্মালি বুঝাই, ধরো পৃথিবীর কোন একটা ল্যামডা অক্ষাংশে জি এর মান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর কস স্কোয়ার ল্যামডা। ল্যামডা অক্ষাংশ যদি তোমার বলা হয় মেরু, মেরু অঞ্চলের জন্য ল্যামডার ভ্যালু হচ্ছে 90°। আর যদি বলা হয় বিষুবীয় বা হচ্ছে নিরক্ষরেখা, বুঝি নিরক্ষরেখা কথাটা উল্লেখ নাই, কিন্তু বিষুবীয় যদি হয় তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত ডিগ্রি, 0°। তো বলছে এই যে ঘূর্ণনের জন্য যখন কোন একটা মেরু থেকে বিষুবীতে যায়, তখন জি এর মান চেঞ্জ হয় 0.093 ms ইনভার্স 2 পরিমাণ। যেটা পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মান এত পরিমাণ পরিবর্তন হয়, এত পরিমাণ জি এর মানটা এত পরিমাণ পরিবর্তন হয়। আচ্ছা, আরেকটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের তুলনায় সতেরো গুণ বৃদ্ধি পাবে যদি ঘূর্ণন বন্ধ করে দেয়। জাস্ট মনে রাখবা কৌণিক বেগটা 17 গুণ বৃদ্ধি পাচ্ছে। এই ওয়ার্ড যেখানে দেখবো 17টা যোগ করে দেখাই, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমি একটু পরে করাচ্ছি, যখন হচ্ছে ইয়ার মধ্যে যাবো, তোমার কি বলে স্লাইডের মধ্যে যাবো, ল্যাপটপের মধ্যে সবার কাছে বই থাকবে, তখন আমি খাতায় করে 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 ম্যাথমেটিক্স দেখাবো। আপাতত একটু বেসিকটা শেষ করতেছি। তো এতটুকু পর্যন্ত ছিল তোমার আহ্নিক গতি এটা এবং দেখা যাচ্ছে না, আর এই একটু তুলেন তো খাতাটা উপরের দিকে, আর জুমটা একটু হ্যাঁ হ্যাঁ, কমান, ঠিক আছে, দেখা যাচ্ছে না তো। এটা কি পৃথিবীর এখন কোন ঠিক আছে। ইঞ্চে? হ্যাঁ, পৃথিবীর কত 17 গুণ বৃদ্ধি। বর্তমানের তুলনায় 17 গুণ বৃদ্ধি পাবে যদি ঘূর্ণনটা বন্ধ করে দেয়। আচ্ছা, তোমরা কি বলতে পারো পৃথিবীর গতিটা কেমন গতি? এটা কি শুধু কৌণিক গতি নাকি রৈখিক গতি নাকি অন্য কিছু, বলতে পারবা? আরে বলো না যে ভাই পারবো না। আচ্ছা দেখো, এই যে পৃথিবী যখন এখানে থাকে, পৃথিবী কিন্তু পুরা রাস্তা অতিক্রম করে আসে না। পৃথিবী হচ্ছে পুরা রাস্তা অতিক্রম করে আসে, তার মানে সে সামনের দিকে চলে। আবার পৃথিবীর নিজের একটা ঘূর্ণন আছে, এরকম করে ঘূর্ণন আছে, সে নিজেই কিন্তু এরকম করে ঘুরে, দেখছো আমরা বিভিন্ন ধরনের টিভিতে দেখছিলাম। তাহলে এই ধরনের গতিকে বলা হয় চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতি বা জটিল গতি। এই চলন ঘূর্ণন গতি মানে বুঝায় সে একই সাথে সামনের দিকে চলবে, আবার একই সাথে ঘূর্ণন সম্পন্ন করবে। তাহলে এই ধরনের শক্তির জন্য হচ্ছে সূত্র ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে চলনের জন্য হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ঘূর্ণনের জন্য হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আমরা যখন নিউটনীয় বলবিদ্যা পড়বো এটা তো অবশ্যই পড়বো। ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে চলন ঘূর্ণনের। যদি কখনো কোনো কোশ্চেনে আসে যে পৃথিবী যখন উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তখন সে কেমন ধরনের ইকুয়েশন কে মানে সমর্থন করে, তখন হচ্ছে এই ইকুয়েশনকে সমর্থন করে। বা বলতে পারে এটা একটা চলন ঘূর্ণন গতি বা জটিল গতি বলে, কোনো কোনো বইতে একে জটিল গতি বা কোনো কোনো বইতে একে যৌগিক গতিও বলছে। আমি সবকিছুই তোমাদেরকে বলে দিচ্ছি যখন যেটা আসে আর কি।
তাহলে এটা হয়ে গেছে। এরপর হচ্ছে মহাকর্ষীয় অভিকর্ষের মধ্যে অভিকর্ষ কেন্দ্র বলে একটা কথা আছে। অভিকর্ষ কেন্দ্র জিনিসটা কি? ধরো এটা যদি একটা বস্তু হয়, এটা যদি একটা বস্তু হয়, তাহলে এই বস্তুটা অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা কণাকেই গ্র্যাভিটি টানতেছে, মানে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। তাহলে এই বস্তুকে টানতেছে এদিকে, এই বস্তুকে টানতেছে এদিকে, এই বস্তুকে টানতেছে এদিকে, এই কণাকে টানতেছে এদিকে, এই কণাকে টানতেছে এদিকে। তাহলে দেখো এই টান মানি তো ওজন। ওজন কি রাশি? একটা ভেক্টর রাশি। তোমরাই আমাকে বলো, এই একটা ভেক্টর রাশি, এই আটটা ভেক্টর রাশি, দুটা ভেক্টর মধ্যে একটা লব্ধি থাকবে না? আবার এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, দুটা ভেক্টরের মধ্যে একটা লব্ধি থাকবে না? আবার এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, এই দুটার মধ্যে একটা লব্ধি থাকবে না? এরকম করে করতে করতে দেখা যাবে কি সব শেষে শুধুমাত্র একটা রেখা পাওয়া যায়, যে রেখাটা একবারে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। ওই রেখাটাকে বলা হয় কোন একটা বস্তুর ভর কেন্দ্র। তাহলে আমরা বলতে পারবো ভর কেন্দ্র হচ্ছে ওই একটা কেন্দ্র বা ওই একটা অবস্থান, যেই কেন্দ্র বা যে অবস্থান দিয়ে কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। আমি মধ্যবিত্ত মানে করি। সহজ কথা বলতে গেলে ভর কেন্দ্র হচ্ছে ওই কেন্দ্র যে কেন্দ্র দিয়ে ওজন কাজ করে। এই জন্য ভর কেন্দ্রকে কেউ কেউ অভিকর্ষজ কেন্দ্র বলে বা অভিকর্ষ কেন্দ্র বলতে পারে। আচ্ছা, তো বইতে দেখবা বেশ কয়েকটা শেপের জন্য বেশ কয়েকটা কেন্দ্র আছে। সেটা কেমন? যদি এই বস্তুটা যদি সামান্তরিক হয়, তাহলে এর ভর কেন্দ্র হচ্ছে এর কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেখানে। এটা যদি বর্গ হয়, তাহলে বর্গের কর্ণ যে বিন্দুতে ছেদ করে সেখানে। এটা যদি তোমার ত্রিভুজ হয়, ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করতেছে ওইটাই হচ্ছে তোমার কি বিন্দু? অভিকর্ষ বিন্দু। তারপর হচ্ছে যদি এটা একটা বেলন আকৃতির বস্তু হয়, তাহলে বেলন আকৃতির বস্তুর ঠিক মাঝ বরাবর হচ্ছে তোমার কি এর অভিকর্ষজ কেন্দ্র। ঠিক আছে? তো এই ধরনের অভিকর্ষ কেন্দ্রগুলো বইতে আছে। এবং একটা আংটি, এই আংটি মানে একটা বৃত্তাকার জিনিস। এই বৃত্তাকার জিনিসের কেন্দ্র হচ্ছে তার তার হচ্ছে তোমার কি কেন্দ্র? অভিকর্ষজ কেন্দ্র। তো এটা হচ্ছে অভিকর্ষজ কেন্দ্রের কনসেপ্ট ছিল। আর জি এর দেখি আর কোন কোন টপিকস আছে। আচ্ছা, এই তোমার কৃত্রিম উপগ্রহের চ্যাপ্টার, এখানে মহাকর্ষীয় বিভব আছে। আচ্ছা, আমি দেখাইতেছি, দেখি। তো আহ এখন হচ্ছে যে কি পড়াবো? মুক্তিবেগটা পড়ে আসো। মুক্তিবেগ, মুক্তিবেগ কি? মুক্তিবেগ হচ্ছে এটা মাঝে মাঝে পরীক্ষা আসে। কোন পরীক্ষা? ঢাকা ইউনিভার্সিটি রিটেন আসবে মুক্তিবেগ কাকে বলে। তো মুক্তিবেগের সংজ্ঞাটা হচ্ছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলে সেটা সেটা যখন মহাশূন্যে বিলীন হয়ে যায়, সেটা মহাশূন্যে বিলীন হয়, ওই ব্যাগকে বলবো আমরা, ওই ব্যাগকে আমরা বলবো হচ্ছে তোমার কি ব্যাগ? একটা মুক্তি ব্যাগ বলবো। ঠিক আছে? তো এই মুক্তি ব্যাগের সূত্র হচ্ছে তোমার 2g/r অথবা হচ্ছে 2gm/r। এখন তোমাদের এই প্লাস সিরিজের বইটাতে একটা ভুল আছে। কি ভুল আছে? দেখো এই যে সূত্র দেখতেছো, এই সূত্রের মধ্যে কি কোনো কোণ আছে? সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা, এমন কোনো কোণ আছে? কোনো কোণ নাই। কিন্তু এরা ফট করে এখানে কোণ দিয়ে একটা কাজ করে দিয়েছে। এটা সম্পূর্ণ ভুল, এটা মনে রাখবে, আমি বলে দিয়েছি এটা ভুল। তো এই কোণগুলো আছে, কোণ দিয়ে করবা না। কোশ্চেনের মধ্যে তোমাদেরকে কনফিউজ করার জন্য বলবে যে তুমি যদি 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারো তাহলে তার মুক্তি বেগ কত হবে। তো এটা ভুল। কখনো 45 ডিগ্রি করে ছুঁড়ে মারুক বা 1 ডিগ্রি কোণে ছুঁড়ে মারুক বা 0 ডিগ্রি কোণে ছুঁড়ে মারুক, সবসময় তোমার মুক্তি বেগের সূত্র এটা মেনে চলবে। ঠিক আছে? সবসময় হচ্ছে তোমার মুক্তি বেগ এই সূত্রটা মেনে চলবে। সবাই একটু ভালো মতো এটা জেনে রাখবা। তো মুক্তি বেগের বেশ কয়েকটা ভ্যালু আছে। একটা হচ্ছে তোমার 11.2 কিলোমিটার অ্যাস ইনভার্স 1। সেম মানটাকে তুমি যখন মাইলে নিয়ে যাবা, সেটা হচ্ছে 25 মাইল/আওয়ার, এটা আওয়ারে। সেম মানকে তুমি যখন সেকেন্ডে নিয়ে যাবে, সেটা হচ্ছে 7.8 মাইল/সেকেন্ড। এই তিনটা জিনিস আসলে সেম ভ্যালুকে নির্দেশ করে, কোনোটাই ভুল না। এক একটা হচ্ছে এক একটা এককে। তোমরা শুধুমাত্র হয়তো বা এটার কথা জানতা
এটা হয়তো বা কেউ যদি ইসাকের বই পড়ে থাকো তাহলে দেখে থাকবে। আচ্ছা, এরপরে দেখবা তোমরা যখন পিডিএফটা ঘাটবা বা তোমাদের হাতে অ্যাসপেক্ট অথবা ফিজিক্স ক্লাস আছে, ওখানে দেখবা কি যে শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ, চাঁদ, এদের মুক্তিবাগও বলা আছে। এদের কি বলা আছে? মুক্তিবাগও বলা আছে। ওই জিনিসগুলো একটু দেখে নিবা ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা ছোট কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা আমি এক কখনো কাউকে পড়াইনি, তবে আমার কেন যদি মনে হচ্ছে এটা এবছর দিবে। সেটা হচ্ছে তোমরা দশম অধ্যায়ে পড়ছিল না আদর্শ গ্যাস? আদর্শ গ্যাসের মধ্যে একটা টার্ম ছিল মূল গড় বর্গ ব্যাগ। মূল গড় বর্গ ব্যাগ, যাকে আমরা বলতাম রুট মিন স্কয়ার। রুট মানে হচ্ছে মূল, গড় মানে হচ্ছে মিন, বর্গ ব্যাগ মানে হচ্ছে স্কয়ার ভেলোসিটি। তো CRMS বলতাম আমরা এটাকে। আচ্ছা, এরকম এরকম বলে যে পৃথিবীর যখন সৃষ্টি হয়, আমি একটু ঘটনাটা বলি। পৃথিবী ইয়ে কিছু বলবা, শাকিল কিছু বলবা? ভাইয়া কাটে যাবে আর হ্যাঁ, একদম টাইম শেষ, লাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে 40 মিনিট হয়ে গেছে। সমস্যা নাই, দেখো যে 40 মিনিটের পরে কাটতে যায় কিনা দেখি না। দেখি আজকে এক্সপেরিমেন্ট করে দেখি। আমার যেমন কালকে একজনকে 47 মিনিট দিয়েছিলাম, কাটে নেই। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন তো। ওকে ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে এরকম যে যদি পৃথিবীতে নরমালি হাইড্রোজেন এবং অক্সিজেন প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুষ্প্রাচ্য হয়। কেন দুষ্প্রাচ্য বা কেন পাই না? দেখা যায় কি যে ওই হাইড্রোজেন বা ওই হিলিয়ামের এই CRMS এর